হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হাঁস ভুনা। তো এই রেসিপিটা অনেকেই বাসায় রান্না করে থাকো, তো আমি আজকে আমার স্টাইলে রান্না করব। অনেকে হাঁস রান্না করার সময় হাঁসের একটা যে গন্ধ আসে সেটার জন্য খেতে পারো না। আমি যেভাবে রান্না করব সেভাবে একটু গন্ধ আসবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে যে আমি হাঁস রান্নাটা তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম অন্য স্টাইলের হাঁস রান্না। তো খেতে সবারই মজাদার একটা হবে। যেভাবে রান্নাটা করেছি সেভাবে পুরো পরিবার মিলে তোমরা খেতে পারবে, কোনো গন্ধ করবে না হাঁসে। এই দেখো, এই যে আমি হাঁসটা রান্না করবো সেটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এই হাঁসটাকে আমি অফ ক্যামেরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করাটা অনেক কষ্টকর, যারা হাঁস পরিষ্কার করেছো তারা অবশ্যই বুঝতে পারো। আর রান্না বান্না হচ্ছে একটা আর্ট শিল্প, তো রান্না বান্না সব মেয়েরই পারে, এটা কোনো বলার কিছুই নেই। তো চলো আমি যেভাবে রান্নাটা করেছি সেভাবে আমরা কীভাবে রান্নাটা করেছি দেখে আসি। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলি আমি অনেক সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বিশেষ করে আমি পেঁয়াজগুলি কুচি কুচি করে কাটতে পারি, মানে এক কথা বলা যায় চিকন করে কাটা। তো এখন যে আমি কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজগুলি দিয়েছি সেই পেঁয়াজগুলি আমি লবণ দিয়ে পেঁয়াজের যে পানি আছে সেই পানিটা আমি বের করে ফেলবো। লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর যে পেঁয়াজে পানি থাকে সে পানিটা বের হয়ে যাবে। এরপর আমি তেল দিব, আগে তেল দিব না। তেল দিয়ে দিলাম কারণ পেঁয়াজের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি তেল দেব। তেল দেওয়ার পর পেঁয়াজটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে নিব। একটা কথা মনে রাখবে যে পেঁয়াজটাকে বাদামি কালার করে তারপর যত মশলা দেওয়ার প্রয়োজন সেই মশলাগুলো দিবে। বাদামি কালার প্রায় হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিব। এই যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এর মধ্যে আমার পেঁয়াজটাকে আরও সুন্দর বাদামি কালার হয়ে যাবে। আর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর এখানে আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ডার করা। আর এখানে আমি চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর আমি কাঁচামরিচের পেস্ট দিব 4 চামচের 1 চামচ। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করব। এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব যাতে আদা রসুনের যে একটা স্মেল আসে সেই কাঁচা স্মেলটা না আসে। এই কারণে ভালো করে ভেজে নিব। পরিমাণটা একটু বেশি দিব কারণ যেহেতু আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করতেছি। তোমরা ইচ্ছে করলে কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আর কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করলে শরীরের জন্য অনেক উপকার। এরপর আমি অনেক রকমের মশলার গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি সবকটা মশলা একসাথে ব্লেন্ডার করেছি। এরপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে তেলের সাথে আর যে পেঁয়াজগুলো বাদামি কালার করে রেখেছি আদা রসুনের পেস্ট দিয়েছি সেখানে আমি যে মশলাগুলো ইউজ করেছি সেইটাকে আমি একসাথে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। উঠিয়ে আমি আবার নাড়াচাড়া দিব। আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি যে মাংস কেটে রেখেছি সেগুলো এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব। এই দেখো আমি কষানোর মধ্যে দিয়ে দিছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে ফেলবো। দেখো আমি নাড়াচাড়া দিতেছি। তো এখানে অনবরতভাবে আমি নাড়াচাড়া দিয়ে রাখবো কারণ মশলার সাথে আমার হাঁসের মাংসগুলো মিক্স করে নিতে হবে, তা না হলে হাঁসের মাংসের গায়ে মশলা ঢুকবে না। এই দেখো আমি অনবরতভাবে নাড়াচাড়া দিতেছি। নাড়াচাড়া শেষ মশলার সাথে মাংসটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো আমার কিন্তু ঢাকনা ঢেকে দেওয়ার পরে কিন্তু বলক চলে আসছে। এরপরে আমি ভালো করে আবারও নাড়াচাড়া দিব কারণ মাংসটা একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, মাংসটা এপিঠ ওপিঠ সময় সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিব। এই দেখো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। মাংসটা রান্না করছি, এখানে সুন্দর একটা স্মেল চলে আসছে। কাছে ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এইখানে কিন্তু হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। আর এইখানে আমি কিন্তু গরম পানি দিব, মানে ঝোল হিসাবে গরম পানিটা আমি অ্যাড করব।
এই দেখো পরিমাণ মতন কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতন ঝোলটা ইউজ করবে, কারণ এখানে আমি একটু পরিমাণ বেশি দিচ্ছি যেহেতু হাঁসের মাংস একটু সিদ্ধ হতে হবে। আর তো হবে বলক আনার পরে আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু প্রায় রান্নার কাছাকাছি চলে আসছি। এখন আমি একটু লবণ টেস্ট করব। প্রথম আমি পেঁয়াজ যখন বাদামি কালার করব তখন আমি লবণ দিয়েছি, আর লবণ দিইনি, তো এক পরিমাণ কম হয়ে গেছে। আমি আবার এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতন। তো আমার কিন্তু হাঁসের মাংসের কালারটা সেই সুন্দর লাগতেছে, আর খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে। আর এখানে কিন্তু আমি অনেক রকমের মশলা ইউজ করেছি। তো মশলার নামগুলো আমি তোমাদের সাথে আমি বলতে পারছি না, আমার এই মুহূর্তে মনে ছিল না বলেই। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমি একটু আবার নাড়াচাড়া দিয়েছি। এখন আমি কিন্তু পরিবেশন করার জন্য থেকে আমি হাঁসের মাংসটা নামিয়ে ফেলবো। খাবারের জন্য আমি রেডি করতেছি। তো কালারটা দেখতে কেমন সুন্দর লাগতেছে, আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরা অবশ্যই বাসায় এভাবে রান্না করবে। তো বিকেলে হাঁসের মাংসের সাথে চিতল পিঠা খাবে বাসায় সবাই। তো আমি এখন মাটির চুলার চিতল পিঠাও বানিয়ে ফেললাম। চিতল পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। চিতল পিঠা বানানো শেষ। এখন আমি হাঁসের মাংস দিয়ে চিতল পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো তোমরাও বাসায় হাঁসের মাংস দিয়ে চিতল পিঠা খাবে। তো আমার চিতল পিঠাগুলি কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।